দেখা যাচ্ছে, আমি রেকর্ডটা চালু করে নিচ্ছি। ওকে, সো আমরা হচ্ছে মূলত এখন যে জিনিসটা করছি সেটা হচ্ছে আমরা কোর কনসেপ্টস গুলোর একদম ডিপে যাওয়ার চেষ্টা করছি এবং হচ্ছে সেগুলো খুব ভালোভাবে যাতে বুঝতে পারি। ভিতর থেকে প্রত্যেকটা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছি এবং গতদিন বলেছেন যে আমাদের 2 থেকে 3 দিন সময় লাগবে আমাদের পুরো বিষয়গুলোকে ভালো মতন বুঝতে পারার জন্য, এবং সেটা আমরা করছি এবং তারপরে আমরা ডোম নিয়ে কাজ করব এবং এই মাসের মাসের শেষ হতে হতে ইনশাল্লাহ আমরা জাভাস্ক্রিপ্টের মেইন বিষয়গুলো বেশিরভাগই কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ। তো আজকে যেহেতু 20 তারিখ, সেই হিসাবে হচ্ছে আমরা ঠিকঠাক ট্র্যাকেই আছে মনে হয়। তো আমরা যে কোর কনসেপ্টের মধ্যে অলরেডি প্রত্যেকটা বিষয় যেমন ভ্যারিয়েবলস, ডেটা টাইপস, এগুলো নিয়ে আলোচনা করেছি। একটু আমি সবগুলোই একটু 2-3 মিনিটে বা কিছু মিনিটের মধ্যে একটু সবাইকে মনে করাই দিই জিনিসগুলো আসলে কি, একটু মনে করাই দিই। ভ্যারিয়েবলস কি? ভ্যারিয়েবলস সাধারণত হচ্ছে একটা ডেটা স্টোরেজ করার উপায়, অর্থাৎ আমি কোনো কিছু যখন স্টোর করব, সে স্টোর করার জন্য আমার যে আহ, আহ, একটা স্টোরেজ রাখা বা হচ্ছে সেই ডেটাটাকে কোনো জায়গায় স্টোর করা, সেটার যে উপায় সেটা হচ্ছে ভ্যারিয়েবলস। এবং এটার মধ্যে রয়েছে var, let এবং const। এর মধ্যে আমরা বলেছিলাম যে var আমরা ব্যবহার করব না, আমরা let এবং const ব্যবহার করব। এবং এই যে var এবং let এর মধ্যে কি পার্থক্য, এগুলো সব আমরা অলরেডি আলোচনা করেছি, আশা করছি এগুলো আলোচনা করতে হবে না। যাদের সমস্যা হবে একটু আগের রেকর্ডগুলো দেখে নেবে। ডেটা টাইপস এর মধ্যে আমরা মূলত এখন পর্যন্ত 3টা ডেটা টাইপ নিয়ে মূলত কাজ করেছি: নাম্বার, স্ট্রিং এবং হচ্ছে বুলিয়ান। এই 3 রকমের ডেটা টাইপ নিয়ে কাজ করেছি আমরা। নাল, আনডিফাইন্ড এবং সিম্বল এগুলো নিয়ে এখনো পর্যন্ত কাজ করি নাই, যদিও আমরা দেখেছি বাট এখনো পর্যন্ত কাজ করি নাই। এগুলো নিয়ে পরবর্তীতে কাজ করবো। তো নাম্বার কি? নাম্বার হচ্ছে যেগুলো নাম্বার 1 2 3 4 বা ডিজিট যেগুলো, সেগুলো হচ্ছে নাম্বার টাইপ। যেগুলো স্ট্রিং সেগুলো হচ্ছে টেক্সট যেগুলো, অর্থাৎ আমরা এবিসিডি বলি বা হ্যালো ওয়ার্ল্ড বলি, এই ধরনের যে টেক্সট গুলো সেগুলো হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ। এবং স্ট্রিং ডেটা টাইপ চেনার একটা উপায় হচ্ছে যে ডাবল ইনভার্ট করা অথবা সিঙ্গেল ইনভার্ট করার মধ্যে স্ট্রিং রাখা হয়। এবং বুলিয়ান মানে কি? বুলিয়ান হচ্ছে ট্রু অথবা ফলস। তো আমরা অলরেডি এগুলো দেখেছি। অপারেটরস এর মধ্যে রয়েছে অপারেটর কি, মানে অর্থাৎ দুইটা বিষয়কে যখন আমরা যোগ করব, বিয়োগ করব, গুণ করব, ভাগ করব, বা দুইটা বিষয়ের মধ্যে তুলনা করব, তো সেই সময় আমাদেরকে অপারেটর লাগবে। এবং আমরা যেগুলোর মধ্যে তুলনা করব সেগুলোকে বলা হয় অপারেন্ড, আর যেটার মাধ্যমে তুলনা করবো সেটাকে বলা হচ্ছে অপারেটরস। যেমন প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এই প্রত্যেকটা বলা হয় অপারেটর। এবং ধরলাম এ প্লাস বি, তাহলে এ এবং বি এই দুইটাকে বলা হয় অপারেন্ড। এই থিওরিটিক্যাল বিষয়গুলো জানা জরুরি, আমাদের ভাইভাতে কাজে লাগবে ইন ফিউচার। কন্ট্রোল ফ্লো এর মধ্যে আমরা দেখেছি ইফ এলস স্টেটমেন্ট, এলস ইফ স্টেটমেন্ট, অর্থাৎ বিভিন্ন কন্ডিশন আমরা অলরেডি সলভ করেছি, বিভিন্ন সময় দেখেছি। এগুলো ফার্দার আমরা আরো সামনে অনেক ডিটেইলস দেখার চেষ্টা করব বিভিন্ন প্রজেক্টসে। এবং তারপরে হচ্ছে আমরা লুপ নিয়ে কথাবার্তা বলেছি, এবং শুধুমাত্র আমরা হচ্ছে ফর লুপ নিয়ে আলোচনা করেছি। আমরা ওয়াইল লুপ, ডু হোয়াইল লুপ নিয়ে আলোচনা করে নাই। কেন আলোচনা করে নাই সেটাও আমরা অলরেডি বুঝেছি। আচ্ছা, আমরা ফাংশন নিয়ে কথাবার্তা বলেছি, ফাংশন কিভাবে তৈরি করতে হয়, এবং বিশেষ করে আমরা অ্যারো ফাংশন নিয়ে কথাবার্তা বলেছি। অ্যারো ফাংশন, কারণ মডার্ন জাভাস্ক্রিপ্টে অ্যারো ফাংশনটাই বেশি ব্যবহৃত হয়, এবং যারা ভালো প্রোগ্রামার তারা অ্যারো ফাংশনটাই বেশি ব্যবহার করে। তো আমরা অ্যারো ফাংশনটাই বেশি ব্যবহার করেছি এখন পর্যন্ত। বাট 2 রকমের ফাংশন আমরা শিখেছি। তারপর আমরা প্যারামিটার কি সেটা বুঝেছি, আর্গুমেন্টস কি সেটা বুঝেছি। এরপর আমরা যে অ্যারেস, এই অ্যারেস নিয়ে গতদিন আমরা প্রায় অনেকগুলো বিষয় নিয়ে কাজ করেছি। অ্যারেস এর যে মেথড, পুশ মেথড, পপ মেথড, শিপ মেথড, আনশিপ মেথড, এগুলো প্রত্যেকটা নিয়ে আমরা কাজ করেছি। তারপর আমরা অবজেক্ট নিয়ে কাজ করেছি। অবজেক্টের মধ্যে যে প্রপার্টিজ গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা কাজ করেছি, অর্থাৎ অবজেক্ট গুলো কিভাবে কল করতে হয়, অবজেক্ট কিভাবে অ্যাক্সেস করতে হয়, অবজেক্ট কিভাবে তৈরি করতে হয়, প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি কতদিন। আহ এরপরে এবার ডোমে, কিন্তু ডোমে যাওয়ার আগে এই কোর কনসেপ্ট গুলো আমরা যেটা বলেছিলাম আরো ভালোভাবে ভিতরে ঢোকার চেষ্টা করবো। এখন আজকে আসি যে আমরা আজকে কি কি নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমি আমার ভিএস কোড ওপেন করে নিই। এবং গতদিন আমরা হচ্ছে গিটহাব এর কথা বলেছিলাম। গিটহাবের কথা, আশা করছি যে গিটহাব অন্তত পক্ষে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে সবারই। যদি অ্যাকাউন্ট খোলা না হয়ে যায় তাহলে একটা অ্যাকাউন্ট খুলে রাখার মানে খুলে রাখাটা খুব জরুরি বর্তমানে। তো আমরা গিটহাবের একটা অ্যাকাউন্ট খোলার জন্য github.com এ ঢুকবো, এবং তারপরে সেখানে নিজের একটা ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করে নিজের একটা অ্যাকাউন্ট, যা যা তথ্য দিতে লাগে সেই তথ্য দিয়ে নিজের একটা অ্যাকাউন্ট খুলে ফেলবো। তাই ছবি টবি যা দেওয়া লাগে সবকিছু আমরা দিব। আশা করছি সেটা আসলে গিটহাব অ্যাকাউন্ট খোলাটা গুরুত্বপূর্ণ তেমন কিছু না, কঠিন কিছু না, আসলে গুরুত্বপূর্ণ অবশ্যই কিন্তু কঠিন কিছু না। তো সেটা নিয়ে আর কথা বলছি না, বাট আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে গিট ইনস্টল করতে হবে। গিটহাব নিয়ে আমরা ভবিষ্যতে অনেক কাজ করব। সেগুলো হচ্ছে জাস্ট শুনে রাখি গিট কি। গিট একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম। ভার্সন কন্ট্রোলটা কি? এই জিনিসটা থিওরিটিক্যালি একটু পড়াশোনা করি আমরা, একটু জাস্ট জানা ভালো, জেনে রাখা ভালো। যদিও আমরা বিস্তারিত পরবর্তীতে এগুলো নিয়ে অনেক আলোচনা করবো, বাট তবুও আমরা একটু বিস্তারিত না, মানে ইন্ট্রোডাকশন টাইপের বিষয়গুলো শিখে রাখি। সো একটু আমরা কথাবার্তা বলি ভার্সন কন্ট্রোল নিয়ে। ভার্সন কন্ট্রোল না, মেইনলি আমরা গিট নিয়ে কথাবার্তা বলি। গিট হচ্ছে একটা ভার্সন কন্ট্রোলিং একটা টুল, ঠিক আছে?
তোমাকে স্ক্রিনটা বড় করে নি, দেখতে সুবিধা হবে। সো গিট কি? গিট হচ্ছে ভার্সন কন্ট্রোল টুল। এখন ভার্সন কন্ট্রোলিংটা কি জিনিস? ভার্সন কন্ট্রোল, ভার্সন বানানটা উপরে ভুল করেছি আমি যদিও। ভার্সন ভার্সন কন্ট্রোল, ওকে। সো ভার্সন কন্ট্রোলটা কি জিনিস? ভার্সন তো বুঝি, আমি সহজ বাংলা ভাষায় বোঝাচ্ছি। থিওরিটিক্যাল মেইন যে বিষয়গুলো সেগুলো আমরা পরবর্তীতে আসবো। ভার্সনটা হচ্ছে যে আমরা জানি বিভিন্ন অ্যাপের ভার্সন থাকে, আমরা দেখেছি যে ভার্সন ধরেন যে 1.0, অথবা দেখেছি যে ভার্সন ভার্সন বারবার ভুল করছি কেন জানি না, ভার্সন 1.0, তারপর আমরা দেখেছি যে ভার্সন 1.1.3, এরকম 1.4 এইসব দেখেছি। সুতরাং যে ভার্সন গুলো, এগুলো আসলে কি? এগুলো মূলত আর কিছু না, আপগ্রেড। অর্থাৎ আপগ্রেড যখন করা হয়, ধরলাম যে আমার একটা ওয়েবসাইট বা একটা অ্যাপ আমি প্রথম লঞ্চ করেছি, আমি বানিয়ে প্রথম লঞ্চ করেছি। সো প্রথমে যেটা লঞ্চ করেছি আমি, সেটা আমার অ্যাপের 1 নম্বর ভার্সন, সুতরাং ওটার ক্ষেত্রে আমি 1.0 দিব। এবং তারপরে যখন ভার্সন, তার নতুন কিছুদিন পর কিছু তো আপডেট অবশ্যই করবো, নতুন কিছু ফিচার্স অ্যাড করবো, যেমন ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপ গুলোতে, আমরা ওয়েবসাইট গুলোতে দেখি যে কিছুদিন পর নতুন নতুন আপডেট আসে। তো এই যে আপডেট গুলো যখন আসে, তখন প্রত্যেকটা আপডেটের একটা নাম থাকে, নাম দিয়ে দেওয়া হয় এবং সেটাকে ভার্সন নামে দেওয়া হয়। যেমন ভার্সন 1.0, তারপর আসলে 1.1, এরপর হয়তো আসলে 2.0, 2.1, এভাবে ভার্সন গুলো চেঞ্জ হওয়া শুরু করে, আপডেট হওয়া শুরু করে, এবং প্রত্যেকটা ভার্সনে থাকে হচ্ছে আগের থেকে নতুন নতুন ফিচার্স গুলো অ্যাড হওয়া শুরু করে। সো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কন্ট্রোল করা, অর্থাৎ আমার আগের ভার্সন থেকে এখনকার ভার্সনের যে কন্ট্রোল, এই কন্ট্রোল সিস্টেমটাকে বলা হয় ভার্সন কন্ট্রোলিং। এটাও খুব কোর এবং খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট পুরো সফটওয়্যার ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে। সো এটা প্রত্যেকটা সফটওয়্যার ডেভেলপার বা ইঞ্জিনিয়ারের কাজে লাগবেই, অবশ্যই লাগবে, এবং তাই কাজ করতেই হবে। সো ভার্সন কন্ট্রোল করাটা খুব ভালোভাবে এটা শিখতে হয়, আমরা আস্তে ধীরে শিখবো, কাজ করতে করতে শিখে যাবো, এটা থিওরিটিক্যালি অত বেশি আলোচনা করবো না। আশা করি ভার্সন কন্ট্রোলিং কি বুঝেছি। এখন ভার্সন কন্ট্রোল করার জন্য যেই সফটওয়্যার বা যেই একটা টুল, সেটা হচ্ছে গিট। গিটের মতো আর অনেকগুলো টুল রয়েছে, বাট ওয়ার্ল্ড সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গিট। হ্যাঁ, সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গিট, সুতরাং গিট নিয়ে আমরা আলোচনা করবো। সো গিট ভার্সন কন্ট্রোলিং টুল। আর গিট হাবটা কি? গিট হাব হচ্ছে গিটেরই একটা হচ্ছে বলবো যে হচ্ছে স্টোরেজ, যেটা আসলে আমাদের যে কোডগুলো, সেই কোডগুলোকে সেভ করতে সাহায্য করে, এবং আমাদের যে প্রজেক্টগুলো, সেই প্রজেক্টগুলো সবাই যেন দেখতে পায়, সবাই যাতে প্রজেক্টগুলো আমাদের অ্যাক্সেস করে দেখতে পারে আমাদের কাজগুলো, সেটা আসলে গিট হাব কাজ করে দেবে। তো গিট হাব এবং গিট, আশা করি এটা নিয়ে ন্যূনতম যে ইন্ট্রোডাকশন পার্ট, সেগুলো নিয়ে আমরা বুঝেছি। আমরা ভবিষ্যতে এগুলো নিয়ে কাজ করবো, এগুলো নিয়ে জানবো কম, কাজ করবো বেশি। বেশি জানার দরকার নেই, বাট কাজটা করাটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আমরা হচ্ছে এইটুকু বুঝে গেলাম। এবার আমরা আসি আমাদের হচ্ছে কোর কনসেপ্ট গুলোর মধ্যে। আমরা ছোট ছোট বিষয়গুলো, আমরা যেমন সিরিয়ালে আসি, আজকে আমরা কি করবো, সিরিয়ালি প্রত্যেকটা বিষয় নিয়ে অল্প অল্প করে বিভিন্ন নতুন নতুন কিছু জিনিস বা যেগুলো অ্যাডভান্স জিনিস শিখবো। তো প্রথমে আমরা ভ্যারিয়েবলস আছে, ভ্যারিয়েবল আর শিখে আমাদের তেমন কিছু হ্যাঁ আছে। আমি অলরেডি যেগুলো শিখেছি আমার সব মনে আছে আমি কি শিখিয়েছি। এর বাইরে যেগুলো, অর্থাৎ ভ্যারিয়েবলের সময় আমরা যেগুলো জিনিস এখন আরো জরুরি শেখা, সেগুলোর ক্ষেত্রে আছে। একটু দেখি ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমরা একটু অ্যাডভান্সে যাই। ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল এগুলোর ক্ষেত্রে একটু যাই, ঠিক আছে। তো ভ্যারিয়েবলের ক্ষেত্রে একটু আমরা আসি। ভ্যারিয়েবলের ক্ষেত্রে ওয়েট আ সেকেন্ড। হ্যাঁ, সো এই যে ভ্যারিয়েবল, আমরা জানি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো কিভাবে, লেট দিয়ে, লেট দিব এন্ড দেন একটা নাম দিব। সো নামটা হচ্ছে কিভাবে দিব, একটা হচ্ছে তার যে কোনো নাম, ধরলাম যে ভ্যারিয়েবলের নাম, ধরলাম যে ধরেন যে নাম দিলাম একটা মাই ভ্যারিয়েবল, মাই ভ্যারিয়েবল ইকুয়াল টু দিলাম, ঠিক আছে। সো মাই ভ্যারিয়েবল দিলাম, এবং তারপরে আমরা হচ্ছে একটা জিনিস যে কোনো অ্যাসাইন করি, যেমন যদি মাই ভ্যারিয়েবলের মধ্যে আমার নাম লিখলাম। নরমালি আমরা এইভাবে ভ্যারিয়েবল স্টোর করা শিখেছি এতদিন, হ্যাঁ। তো এটা সবচেয়ে সহজ, এটা তো কঠিন কিছু না। বাট ভ্যারিয়েবলকে আরেকভাবে লেখা যায়, মানে লেখা যায় আরেকভাবে না, এভাবে লেখা যায়। বাট সেটা কিভাবে, আমি যে লেট মাই ভ্যারিয়েবল লিখেছি, এখানে মাই ভ্যারিয়েবল টু ধরলাম দিলাম, এবং আমি সমান দিলাম না বা অ্যাসাইন করলাম না, জাস্ট এভাবে রেখে দিলাম, তাতেই হয়ে যাবে, ঠিক আছে। সো আমি মাই ভেরিয়েবল যেখানে রাখলাম, সেখানে আমি একটা ভ্যালু স্টোর করে রাখলাম। আমি শুরুর দিকে যেটা বোঝাচ্ছিলাম যেভাবে, খুব অন্যভাবে, যে ভেরিয়েবল যখন আমি লেট লিখবো, তার মানে হচ্ছে আমি বাজার থেকে একটা কন্টেইনার কিনে এনেছি, এবং তারপরে এই কন্টেইনার একটা নাম দিয়েছি, যে এর নাম হচ্ছে মাই ভেরিয়েবল, এবং তারপরে এই কন্টেইনারের মধ্যে আমি শাকিল নামে একটা স্ট্রিং রেখে দিয়েছি। বাট সবসময় তো এমন হয় না, সবসময় এমনও কোনো সময় হতে পারে যে আমি বাজার থেকে একটা কন্টেইনার কিনে এনেছি, এবং তারপর তার একটা নাম দিয়েছি, বাট কন্টেইনারে এখনো পর্যন্ত কিছু রাখি নাই।
সো এটাও হতে পারে, ঠিক আছে। সো আমরা এটাও করতে পারি। ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা মানে হচ্ছে লেট লেখা বা কনস্ট লেখা বা var লেখা এবং তারপরে ভ্যারিয়েবল একটা নাম দেওয়া, এটুক দিয়ে যদি রাখি তাহলে হলেও ভ্যারিয়েবল ডিক্লেয়ার হয়ে যায়। ওই যে ভ্যালু অ্যাসাইন করা সেটা আমি চাইলে পরবর্তীতে করতে পারি, মানে ওই লাইনেই কোথাও বিষয়টা এমন না। তার মানে আমি এখন পরবর্তী কিভাবে অ্যাসাইন করবো, আমি লিখবো মাই ভ্যারিয়েবল টু, অর্থাৎ মাই ভ্যারিয়েবল টু এর মধ্যে, অর্থাৎ ওই যে আমার কন্টেইনারটা, যে কন্টেইনারে আমি কিছু রাখি না এখন পর্যন্ত, সেটা নাম দিব এবং ইকুয়ালস টু দিয়ে আমি ধরলাম যে আমার এখানে আরেকটা নাম দিয়ে দিলাম, এটা আমি স্টোর করলাম। সো এই হলো আমার ভ্যারিয়েবলের আরেক ভাবে ডিক্লারেশন। সো ভ্যারিয়েবল ডিক্লেয়ার আমি করতে পারি এইভাবে, একবার সরাসরি একদম ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিলাম এবং তার একটা নাম দিলাম, তার মধ্যে ভ্যালু দিয়ে দিলাম, অথবা আমি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, তার নাম দিলাম এবং ভ্যালুটা পরবর্তী লাইনে দিয়ে দিলাম। বাট আমরা নর্মালি যে ভ্যারিয়েবলের হচ্ছে একবারই অ্যাসাইন করে দেওয়া যায়, সেগুলো আমরা নর্মালি একবারই অ্যাসাইন করে দিই, এটাই বেশি ব্যবহৃত হয়। এই যে পরে অ্যাসাইন করে এটা কম ব্যবহৃত হয়, বাট বিভিন্ন সময় আমাদের লাগে, চাইলে আমি বিভিন্ন সময় করতে পারি। বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামিং এর মধ্যে আপনারা হয়তো দেখতে পারেন, এই জন্য এই জিনিসটা নতুন ভাবে করা হয়। সো এটা কিন্তু সেম ভাবে কাজ করবে, এমন না যে এটা অন্যভাবে কাজ করবে না। সো আমি এই জিনিসটা কিন্তু এভাবে করতে পারি। সো মাই ভ্যারিয়েবল দিয়ে আমি যদি এখানে ডিক্লেয়ার না করে আমি যদি নিচে লিখি মাই ভ্যারিয়েবল ইকুয়াল টু, এখানে যদি অ্যাসাইন করি, একই কথা, দুইটার কোনো পার্থক্য নেই, সেম টু সেম। সো ভ্যারিয়েবল নতুন একটা জিনিস আমরা শিখলাম, আশা করি এই জিনিসটা বুঝাতে পেরেছি। ওকে, এখন আমি চলে যাই নেক্সট টাইপে। নেক্সট হতে আমাদের ডেটা টাইপের মধ্যে আমি চলে যাই। ডেটা টাইপস আমরা অলরেডি দেখেছি যে ডেটা টাইপস এর মধ্যে আমরা মেইনলি তিন রকমের ডেটা টাইপ নিয়ে কাজ করি, নাম্বার, স্ট্রিং এবং বুলিয়ান। এর মধ্যে স্ট্রিং যে ডেটা টাইপটা রয়েছে, এই স্ট্রিং ডেটা টাইপ নিয়ে আমাদের অনেক কাজ কিন্তু করতে হয়। হ্যাঁ, নাম্বার নিয়ে আমাদের কাজ করতে হয়, স্ট্রিং ডেটা টাইপ নিয়ে অনেক কাজ করতে হয়। আজকে আমরা ডেটা টাইপের মধ্যে একটা কনভার্সন শিখবো। সেই কনভার্সন আসলে কি দেখি একটু। ধরেন আমার কাছে এমন থাকলো যে লেট ইকুয়াল টু, হুম লেট ইকুয়াল টু তো হয় না, লেটের পর একটা নাম দিতে হবে, কন্টেনারটার নাম দিতে হবে। লেট ধরলাম যে মাই নেম, ঠিক আছে। সো মাই নেম ইকুয়াল টু আমি দিলাম শাকিব, ঠিক আছে। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে একটা মেথড কি গতদিন ক্লাসে খুব ভালোভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছিলাম, আশা করি সেটা বুঝতে পেরেছি। না বুঝতে সমস্যা হলে বা এখন যদি ভুলে যায় তাহলে এই ক্লাস শেষে হচ্ছে আগের ভিডিও দেখে বুঝে নেবো। আজকে মেথড নিয়ে খুব আলোচনা করছি না, গতদিন খুব হচ্ছে আমরা ডিটেলস আলোচনা করেছিলাম। সো খেয়াল করি, মেথড একটা শিখবো, সেটার নাম হচ্ছে, একটা নাম মূলত তিনটা মেথড শিখবো, তিনটা একটু লিখে ফেলি। একটা হচ্ছে টু আপার কেস, একটা হচ্ছে টু লোয়ার কেস, এবং আরেকটা হচ্ছে টু স্ট্রিং। এই তিনটা মেথড আমরা আজকে একটু কাজ করি, শিখি। সো এভাবে আমরা অল্প অল্প করে কিন্তু প্রতিদিনই অল্প অল্প কিছু না কিছু শিখবো, একদম লার্নিং প্রসেসের মাধ্যমে। এমন না একদিনে আমি সব স্ট্রিং এ সব শিখে ফেলবো, একদিনে ডেটা টাইপ সব শিখে ফেলবো, এভাবে শেখা যায়, বাট এই লার্নিং কার্ভটা ভালো না। একসাথে, যেহেতু প্রোগ্রামিং এর টপিক গুলো অনেক বেশি, সো আমাদের যখন যে জিনিসটা শিখছি ওই জিনিসটার বেসিক গুলো শেখা উচিত, তারপর ওই বিষয়গুলোর বেসিক থেকে আরেকটু অ্যাডভান্স জিনিস শেখা উচিত, তারপর ওই জিনিসগুলোর আরেকটু অ্যাডভান্স জিনিস শেখা উচিত, তারপর আস্তে আস্তে এইভাবে সামনে আগানো উচিত। তো প্রত্যেকটা বিষয় আস্তে ধীরে আমাদেরকে অল্প অল্প করে শেখা উচিত। একটা বিষয় ধরলাম, সেটা শেষ করলাম, তো আরেকটা বিষয় গেলাম, এই জিনিসটা রং একটু। কারণ হচ্ছে প্রোগ্রামিং এ নর্মালি শেষ করা বলে তেমন কোনো শব্দ নাই আসলে। তো আমি যদি বলি আমি স্ট্রিং এ সবকিছু শেষ করে ফেলেছি, এটা আসলে একটু বোকামের কথা বলছো। হ্যাঁ, তো আমরা ওই অ্যাপ্রোচে যাব না। আহ, ওই অ্যাপ্রোচে যাওয়ার কারণে মাঝে মাঝে প্রোগ্রামিং বোরিং হয়ে যায় এবং মাঝে মাঝেই মনে হয় যে আমি সব পারি। তো সমস্যা এটা খুবই। এখন দেখি, আমি যে আমার মাই নেম কন্টেনারের মধ্যে আমার নামটা লিখলাম, স্টোর করলাম। এই স্টোর করা নামটা আমি যাচ্ছি সবগুলো লেটারে কি হবে, আপার কেস হবে। তার মানে আমি লিখবো মাই নেম ডট টু 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 আপার কেস, এবং আমাকে এভাবে দিতে হবে। কেন? কারণ আমার এটা একটা মেথড, যেহেতু এটা একটা মেথড, সুতরাং আমাকে মেথডের উপর অবশ্যই একটা প্যারেনথেসিস দিতে হবে। এখন আমি যখন এটা লিখবো, তারপর আমি যখন কনসোল ডট লগ করব এবং এর মধ্যে যদি মাই নেম কে প্রিন্ট করি, মাই নেম মানে কি, ওই যে কন্টেইনারটা, যে কন্টেইনার নামকে যদি আমি প্রিন্ট করাই, তাহলে হওয়া উচিত ছিল কি, মাই নেমের মধ্যে আমি স্টোর করছিলাম এসএস কে, মানে আচ্ছা এটা আমি বোঝার জন্য সবগুলো ছোট হাতে করে দিলাম, এটা স্টোর করেছিলাম। বাট আমি টু আপার কেস যখন মেথডটা প্রিন্ট করেছি, মেথডটা যখন অ্যাপ্লাই করেছি মাই নেমের সাথে, তখনই আমার কন্টেইনারের মধ্যে থাকা হচ্ছে শাকিল, সবগুলাই আপার কেসে হয়ে যাবে। এবং এই জন্যই আমাদের কাছে রেজাল্টটা কেমন কেমন দেখাবে একটু আমি দেখাই, কেমন দেখাবে। আশা করি সবাই অলরেডি বুঝে গিয়েছেন, রেজাল্টটা আমাদের কাছে দেখাবে হচ্ছে সবগুলো আপার কেসে।
ওপেন করেছি আমি জাস্ট একটু ইয়াতে চলে যাই আমাদের কনসোল ডট লগে, যেহেতু আমরা কনসোল ডট লগে এটা প্রিন্ট করেছি। সুতরাং এই দেখেন এখানে আমার একটা জিনিস খেয়াল করেন, এই যে এখানে আমার সবগুলো ছোট হাতে দেখিয়েছে, বাট বড় হাতে দেখানোর কথা ছিল, কেন হলো না ছোট হাতের? এটাই হচ্ছে এখন একটু বড় করে দিই, তাহলে বুঝতে সহজ হবে। ওকে, আসলে দেখা যাচ্ছে এখন সবগুলো কিন্তু ছোট হাতের আছে, বাট আমাদের বড় হাতের হওয়ার কথা ছিল, কিন্তু হয় নাই। কেন হয় নাই? এই কেন হয় নাই, এই বিষয়টার বা এই প্রবলেমটা সলভ করার জন্য নতুন একটা কনসেপ্ট আসে, তার নাম হচ্ছে মিউটেবল এন্ড ইনমিউটেবল। ঠিক আছে, সো মিউটেবল এন্ড ইনমিউটেবল কনসেপ্ট আমরা চলে যাব। আজকে আর আপনাদের ঘাড়ে কষ্ট করে দিব না, মানে বলবো না যে এটা একটু পড়াশোনা করবেন, আমি উত্তর করে দিব। তো এখানে একটা কনসেপ্ট আসবে, সেটা হচ্ছে মিউটেবল, মিউটেবল এন্ড ইমমিউটেবল, ইমমিউটেবল। তো এগুলো আসলে কি? সহজ কথা, ওয়ার্ড গুলো কঠিন হলো, জিনিসগুলো সহজ। মিউটেবল মানে হচ্ছে যেটাকে চেঞ্জ করা যায়, পরিবর্তন করা যায়। ইমমিউটেবল মানে হচ্ছে চেঞ্জ করা যায় না, পরিবর্তন করা যায় না। সো জাভা স্ক্রিপ্টে, আরেকবার বলছি আমি, মিউটেবল মানে চেঞ্জ করা যায়, ইমমিউটেবল মানে চেঞ্জ করা যায় না। সো আমি প্রবলেমটা আরেকবার একটু দেখাই। আমাদের টু আপার কেস, এই মেথডটা ইউজ করার ফলে নাম শুনে বুঝতে পারছি এই মেথডটা কি করবে, সবগুলোকে আপার কেসে কনভার্ট করে দিবে। ঠিক আছে, সবগুলোকে আপার কেসে কনভার্ট করে দিবে। তাহলে ওই হিসাবে নাম দেখেই বোঝা যাচ্ছে যে এইটার মানে এখন আমি যখন এটাকে প্রিন্ট করছি, আমার হওয়া উচিত ছিল যে এস এস কে আই এল সবগুলোই এস 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 কে আই এল প্রত্যেকটাই বড় হাতের অক্ষর হওয়ার কথা ছিল, ক্যাপিটাল লেটার হওয়ার কথা ছিল, আপার কেস হওয়ার কথা ছিল, কিন্তু হয় নাই। কেন হয় নাই? এটা হচ্ছে একটা প্রবলেম, হওয়ার কথা ছিল হয় নাই। কেন হয় নাই? কারণ হচ্ছে স্ট্রিং যখন আমি আমার লেট ভ্যারিয়েবলের মধ্যে সেভ করি, তখন স্ট্রিং হচ্ছে ইমমিউটেবল। ইমমিউটেবল মানে কি? চেঞ্জ করা যায় না স্ট্রিং কে। যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে আমাকে এটাকে ফার্দার আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে হবে, অথবা আমাকে পুরো অংশটাকে একবারে প্রিন্ট করতে হবে। সো এইটাকে আমি আরেকটু বোঝানোর জন্য আমি একে সলভ করে দেখাই বিষয়টা। সো আমি নেক্সটে আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো। আচ্ছা, এখানে ডিক্লেয়ার না করে এটা আমি কমেন্ট করে রাখি, এই জিনিসটা কিন্তু আমাদের কাজ করলো না। ঠিক আছে, কাজ করার কথা ছিল, কাজ করলো না, কারণ এটা হচ্ছে ইনমিউটেবল, এটাকে চেঞ্জ করা যায় না। তো যেহেতু চেঞ্জ করা যায় না, সুতরাং চেঞ্জ তো আমি করতে পারি না, বাট ভ্যালু তো চেঞ্জ করতে পারি। সেটা কিভাবে করবো? সেটা হচ্ছে লেট, জিনিসটা একটু ক্লিয়ার করে বলি। যখন আমি কন্টেনারের মধ্যে নাম দিলাম মাই নেম, এবং এই মাই নেম নামক কন্টেনারের মধ্যে আমার এস এস কে এল সবগুলো ছোট হাতে রাখলাম, এবং তারপরে যখন আমি টু আপার কেস মেথড অ্যাপ্লাই করলাম, তখন হওয়া উচিত ছিল সবগুলাই কি হয়ে যাবে, বড় হাতের অক্ষর হয়ে যাবে। বাট সমস্যা হলো সবগুলো ঠিকই বড় হাতের অক্ষর হয়েছিল, কিন্তু কিন্তু এইগুলো বড় হাতের অক্ষর হওয়ার পরে কোনো জায়গায় সেভ হইতে পারে নাই, কারণ এটা একটা স্ট্রিং টাইপের ডেটা টাইপ, ওগুলো ইমমিউটেবল, এগুলোকে সেভ করার জন্য নতুন একটা কন্টেনার ডিক্লেয়ার করতে হয় আমাকে। এবং সেটাকে আমি নাম দিব, ধরেন যে মাই মাই নেম, মাই নেম ক্যাপিটাল। ঠিক আছে, ক্যাপিটাল মানে ক্যাপিটাল। তো এখন যদি আমি মাই নেম ক্যাপিটাল ইকুয়াল টু, এখানে যদি আমি সেভ করি এরকম করে, দেখেন এটার ক্ষেত্রে কি হয় একটু দেখাই। যদি এমন করে আমি দেই এবং এখানে লিখি মাই নেম, এক সেকেন্ড, মাই নেম ডট টু আপার কেস, এর মানে হলো আমার নতুন, আমি আমি মাই নেমের মধ্যে যে স্টোর রয়েছে সেটাকে আমি টু আপার কেসে কনভার্ট করলাম, আপার কেসে কনভার্ট করলাম এবং সেটাকে আরেকটা জায়গায় স্টোর করলাম। এবং তারপরে আমি যদি এখন এটাকে প্রিন্ট করি, মাই নেম ক্যাপিটাল, এটাকে যদি প্রিন্ট করি এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এখন একটু আমরা আউটপুট দেখি যে ঘটনা কি ঘটে। দেখেন ঘটনা, দেখেন সবগুলোই এস এস কে বড় হাতের অক্ষর হয়ে গেছে। ঠিক আছে, সো এই জিনিসটা হচ্ছে মিউটেবল এবং ইনমিউটেবলের মধ্যে পার্থক্য। স্ট্রিং টাইপের যে ডেটাগুলো সেগুলো ইমমিউটেবল হয়, মানে হচ্ছে আচ্ছা, এই জিনিসটা আরেকটু সামনে যাওয়ার আগে আমি একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি যে এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট। যখন আমরা ইন ফিউচার অ্যাপ্লিকেশন ডেভেলপ করবো, ওয়েবসাইট ডেভেলপ করবো, আমাদের ক্ষেত্রে এরকম অনেক ধরনের সিনারিও আসবে যখন আসলে একটা ডেটাকে আমাদেরকে বারবার চেঞ্জ করতে হতে পারে, বা একটা ডেটাকে আমাকে আপার কেসে কনভার্ট করতে হয়, লোয়ার কেসে কনভার্ট করতে হয়, অনেকভাবে চেঞ্জ করতে হতে পারে। সো ওই যে চেঞ্জ করতে হতে পারে, ওইখান থেকে অনেক সময় এই ধরনের যারা হচ্ছে মোটামুটি জুনিয়র ডেভেলপার আছেন বা জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করবে বিভিন্ন কোম্পানিতে, তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই প্রবলেমটা খুব সমস্যা দেয়। এবং বাংলাদেশের কোনো বাংলা ভাষায় যতগুলো ইউটিউব ভিডিও রয়েছে, আমার যতগুলো চোখে পড়েছে, আমি মোটামুটি অনেকগুলো প্লেলিস্ট ফলো করেছি বাংলা, ইংলিশের গুলোতে
অতটা এইটা সমস্যা নেই, বাট বাংলাগুলোতে এটা সমস্যা রয়েছে যে মিউটেবল ইনমিউটেবল মতন কনসেপ্ট গুলো, ডেটা স্ট্রাকচার বা নিয়ে যে কনসেপ্ট গুলো, এগুলো নিয়ে খুব বেশি কথাবার্তা হয় না বা কথা হয় না বলেই চলে। তো এটার কারণে দেখা যায় যে একজন মানুষ যখন আসলে জুনিয়র ডেভেলপার হিসেবে যায়, ওই মানুষগুলো আসলে এই কনসেপ্ট গুলোতে খুব বেশি কনফিউশনে ভোগে। তো এই কনফিউশনটা দূর করার জন্য মূলত এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা আজকে। এই টপিকটা অ্যাডভান্স টপিকের মধ্যেই পড়ে, কারণ এটা হচ্ছে মানে অ্যাডভান্স টপিকের মধ্যে আমি এই জন্যই রাখছি, কারণ হচ্ছে এই জিনিসগুলো খুব কম মানুষই বুঝে। ঠিক আছে, তো এখন আমি একটু ভালোভাবে বুঝাই যে আসলে কি, আরেকবার একটু রিভিউ করি। যে যখন আমি মাই নেম নামক ভেরিয়েবলের মধ্যে বা কন্টেনারের মধ্যে আমার নামটা লিখলাম এবং তারপরে সেটাকে আমি টু আপার কেসে কনভার্ট করে দিলাম, স্বাভাবিকভাবে হওয়া উচিত ছিল সাথে সাথে আমার সবগুলো মানে আমার এসএস কে এল সবগুলোই কিন্তু বড় হাতের অক্ষর হওয়া উচিত ছিল, কারণ টু আপার কেসের কাজই হচ্ছে এটা। ঠিক আছে, বাট হয় নাই। কেন হয় নাই? কারণ হচ্ছে স্ট্রিং টাইপের যে ডেটা গুলো সেগুলো ইমিউটেবল ডেটা টাইপ। ইমিউটেবল মানে সেগুলোকে আমি চেঞ্জ করতে পারি না। যেহেতু আমি চেঞ্জ করতে পারি না, সুতরাং সেগুলোকে আমাকে নতুন ভাবে তৈরি করতে হবে আরেকবার। তার মানে কি, একটা জিনিসকে যখন চেঞ্জ করতে পারবো না, ওই জিনিসটার মতো করে নতুন করে একটা জিনিস তৈরি করব। এবং সেই জন্য আমি কি করেছি, মাই নেম কে টু আপার কেস করেছি, মানে মাই নেমে যে ডেটা গুলো সেগুলোকে আমি কল করেছি টু মাই নেম লিখে এবং ডট দিয়ে টু আপার কেস লিখেছি। তার মানে এইবার আমি আগে যে ডেটা গুলো নিলাম, মানে আমার যে ডেটা গুলো ছিল সেগুলোকে আমি টু আপার কেস এর মাধ্যমে বড় হাতের অক্ষর করে দিলাম এবং সেটাকে আমি নতুন একটা ভেরিয়েবলের মাধ্যমে বা নতুন একটা কন্টেনারের মধ্যে স্টোর করে রেখে দিলাম। তার মানে আমি কিন্তু কি করতে পারি না, আমি কিন্তু এসএস কে আই কে চেঞ্জ করতে পারি নাই। আমি কি করছি, এসএস কে আই কে নিয়েছি এবং নিয়ে তাকে নতুন আরেকটা জিনিস বানিয়েছি, বানানোর পরে তাকে একটা জিনিস জায়গায় স্টোর করেছি এবং তারপরে সেটাকে প্রিন্ট করেছি। ঠিক আছে, সো আমি এখান থেকে কনক্লুশন আমরা এটাই পেলাম, আমি কখনোই স্ট্রিং টাইপের ডেটাটাকে চেঞ্জ করতে পারবো না। আমি এদেরকে বিভিন্নভাবে ইউজ করতে পারবো, রিইউজ করতে পারবো। আমরা কিন্তু এখানে রিইউজ করেছি, রিইউজ অর্থাৎ মাই নেমকে ব্যবহার করে আমরা নতুন আরেকটা জিনিস বানিয়েছি এবং তারপরে আমরা সেইটাকে আরেকটা জায়গায় স্টোর করেছি এবং ওই স্টোর করা জায়গাটুকু আমরা প্রিন্ট করেছি। তো আশা করি স্ট্রিং এর অনেক গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট আমরা বুঝতে পেরেছি, ডেটা টাইপের মতো অনেক গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। ওকে, সো আমরা বাকি যে কনসেপ্ট গুলো সেগুলো কি হচ্ছে টু লোয়ার কেস, আশা করি সেটা এখন বোঝার বাকি নাই যে টু লোয়ার কেস, টু লোয়ার কেস থাকলে সবগুলো শুরু করে দিবে। সো ভাই আমি একটা প্রশ্ন একটু ছিল। just দেখাচ্ছি। ওকে ওকে, হ্যাঁ, কোশ্চেনটা নিচ্ছি। ভাই প্রশ্নটা হচ্ছে যে 257 নম্বর লাইনে এই যে হুম হুম, শেষের দিকে টু আপার কেস, এখানে যে ব্র্যাকেটের হলুদ ব্র্যাকেটের ভিতরে কি থাকবে? আচ্ছা, ভিতরে কি থাকবে? ওকে, ধন্যবাদ, ভালো প্রশ্ন এটা। ভিতরে কি থাকবে, আহ এই যে ভিতরে কি থাকবে, এই প্রশ্নটা থেকে একটা বিষয় আমি জাস্ট একটু রিমাইন্ড করে দিই এটা উত্তর দেওয়ার আগে। সেটা হচ্ছে যে আমরা কিন্তু টু আপার কেস নিয়েছি, এটা কি, এটা একটা মেথড। মনে করা দিচ্ছি, মেথড কিভাবে চিনবো, যখনই দেখবো যে প্যারেনথেসিস আছে, এই যে প্যারেনথেসিস আছে এবং প্যারেনথেসিসের কোনো একটা এই যে নাম, এই নামের সাথে প্যারেনথেসিস আছে, এর মানে হচ্ছে সেটা হয় ফাংশন না হয় মেথড। তো ফাংশন না কিভাবে বুঝলাম, কারণ তার ঠিক আগে একটা স্ট্রিং বা একটা ভেরিয়েবলকে আমি যুক্ত করে দিয়েছি, সুতরাং এটা একটা মেথড। এখন যে কোনো পৃথিবীর কোনো মেথডের ভিতরে এই যে প্যারেনথেসিসের মধ্যে কোনো হচ্ছে প্যারামিটার বা আর্গুমেন্ট পাস করা হয় না। ঠিক আছে, সো ভিতরে আমাদের এখানে ফাঁকা থাকবে, কিছুই থাকবে না। তাহলে প্রশ্ন হচ্ছে যে তাহলে কেন প্যারেনথেসিস কে ব্যবহার করি? এটা আর কিছুই না, জাভা স্ক্রিপ্টে এটা একটা সিনট্যাক্স, যারা জাভা স্ক্রিপ্ট ডেভেলপ করেছেন তারা যাতে মানুষ বুঝতে পারে যে এটা একটা মেথড, এটা বোঝানোর জন্য হচ্ছে এই জায়গায় আমাদের এইটা প্যারেনথেসিস ব্যবহার করা হয়, বাট এটার ভিতরে কিছুই থাকে না। ঠিক আছে, ফাংশনের ভিতরে আমরা এখানে বিভিন্ন ভ্যালু পাস করতে পারি, ধরলাম যে আমরা এখানে বিভিন্ন ভ্যালু পাস করলাম ফাংশনের ভিতরে, বাট মেথডের ভিতরে নর্মালি, পৃথিবীর কোনো মেথডের ভিতরে নর্মালি কোনো হচ্ছে ভ্যালু পাস করতে হয় না বা পাস করা করে না নর্মালি মানুষ। বাট আমরা যখন কমপ্লেক্স বিভিন্ন প্রজেক্ট করবো তখন দেখবো যে মাঝে মাঝে করতে হতে পারে, খুব রেয়ার কেস। ঠিক আছে, তাহলে আশা করি আমি বুঝতে পারছি যে যেহেতু এটা মেথড, সুতরাং মেথডের প্যারেনথেসিস এর মধ্যে কোনো কিছু পাস করতে হয় না। কখন পাস করতে হয়, যখন সেটা ফাংশন। এবং আমরা ফাংশন নিয়ে আরো বিস্তারিত কথাবার্তা বলবো যে ফাংশনের মধ্যে কখন আসলে কিভাবে পাস করতে হয়, সেই পাসিং গুলো আমরা নিয়ে কথাবার্তা বলবো, প্যারামিটার এবং আর্গুমেন্ট নিয়ে। ওকে, আশা করি বুঝতে পারছি। ওকে, তাহলে আহ লাস্ট একটা বিষয় একটু অ্যাড করে রাখি, এটা কি না দিলে কাজ করতো, এটা না দিলে মাঝে মাঝে কাজ করে, মাঝে মাঝে কাজ করে না। ঠিক আছে, এই ফার্স্ট ব্র্যাকেট যেহেতু কোনো কাজ নাই, প্যারেনথেসিস যেহেতু কাজ নাই, মাঝে মাঝে কাজ করে। So, যদি এটা কাজ করে সেটা আসলে ভুল করে কাজ করছে। ঠিক আছে, তো মেথডকে অবশ্যই পাশে, মেথড যেগুলো সেগুলো পাশে সবসময় একটা প্যারেনথেসিস দিতে হবে। ওটা একটা তাদের সিনটেক্স, মানে সবার শেষে আমরা যেমন সেমিকোলন দিচ্ছি, একটা সিনটেক্স। তো মেথডের লাস্টে একটা প্যারেনথেসিস দিতে হবে, এটা একটা সিনটেক্স, মানে এটা একটা নিয়ম। ওকে, তো এখন আমরা আসি হচ্ছে নেক্সট আমাদের যে বিষয়, আমরা ডেটা টাইপ নিয়ে কথাবার্তা বললাম। ডেটা টাইপ নতুন একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম আজকে, যেটা একটু গুরুত্বপূর্ণ ছিল, ভালোই গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। এখন আমরা আসি একটু আচ্ছা, কিছুতে যাওয়ার আগে আমরা একটু আসি আমাদের ও
টু আপার কেস নিয়ে কথাবার্তা বলছিলাম, যেহেতু টু আপার কেস নিয়েছিলাম তাহলে টু লোয়ার কেস নিয়ে কথাবার্তা বলি। লোয়ার কেস মানে কি? লোয়ার কেস মানে অলরেডি আমরা বুঝে গিয়েছি যে ছেলেগুলোকে সবগুলোকে কি করে দিবে, ছোট করে দিবে। তো আমরা কিছুই না, আমরা জাস্ট আমাদের যে ইনপুটটা সেই ইনপুটটাকে সবগুলোকে বড় হাতের করে দিলাম, ঠিক আছে। তো বড় হাতের করে দিলাম এবং দেওয়ার পরে আমরা এখন দেখছি যে এটা কি আসলে আমি চাইলেই ছোট হাতে করতে পারবো না, কিছু না, জাস্ট টু লোয়ার কেসে, টু আপার কেসের জায়গায় টু লোয়ার কেস করে দিব এবং কন্ট্রোল এস দিব এবং এটা হয়ে গেছে। সেভ দিয়ে দেখি সবগুলোই ছোট হাতের হয়ে গেছে, এই সব ছোট হাতের হয়ে গেছে। সো ইজি। আচ্ছা, টু স্ট্রিং এর কাজ কি? কোন একটা নাম্বারকে স্ট্রিং এ কনভার্ট করা। মানে আমাকে একটা নাম্বার দিলো, এটা একটু দেখিয়ে দিই। এই যে ধরেন আমাকে হচ্ছে একটা নাম্বার দিলো, মাই নেম না মাই, ধরলাম যে এজ, মাই এজ, মাই এজ, এখানে দিলাম যে ধরেন যে আমার এজ ধরেন 10 ইয়ার্স। এটা কিন্তু একটা স্ট্রিং। আমি কিভাবে বুঝলাম? কারণ এটার মধ্যে ইনভার্ট কমা রয়েছে। ইনভার্ট কমা মানে হচ্ছে স্ট্রিং। আমরা ইনভার্ট কমা যদি উঠিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে নাম্বার। সো এটা একটা যেহেতু নাম্বার, এখন আমরা চাচ্ছি আহ এটাকে আমরা স্ট্রিং এ কনভার্ট করবো। সো আমরা কিভাবে করবো? কিছুই না, জাস্ট হচ্ছে টু স্ট্রিং, টু স্ট্রিং। আচ্ছা, বোঝার সুবিধার্থে আমি একটা কাজ করি, মাই নেম কে আপনাদের দেখি এই ভ্যারিয়েবলের নাম দিই মাই স্ট্রিং, এবং এটাকে আমি মাই স্ট্রিং দিয়ে সেভ করবো। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, প্রিন্ট করি। এখানে একটা এরর দেখাচ্ছে, দেখেন মাই নেম ইজ নট ডিফাইন্ড। ওয়েট, আমি ভুল করেছি একটা। মাই নেম, এই যে মাই নেম, এটা তো মাই নেম না, এটা চেঞ্জ করে মাই এজ করেছি, তাই না? তো এটাকে আমাকে একটু চেঞ্জ করতে হবে বুঝে শুনে। কন্ট্রোল এস দিয়ে সেভ দিই। এখন হচ্ছে আমি দেখি যে এই যে 10, এটা একটা স্ট্রিং আকারে কনভার্ট করে দিয়েছে আমাকে। সো এই জিনিসটা কখন কাজে লাগবে? এই জিনিসটা খুব কম কাজে লাগে, বাট তবুও কাজে লাগে। টু স্ট্রিং, না আমি ভুল বললাম, কম না, ভালোই কাজে লাগে টু স্ট্রিং। এবং আমাদের পার্স একটা মেথড আছে, সেটাও আমাদের কাজে লাগে ভালোই। তো এগুলো আমরা পরবর্তীতে দেখবো পার্স মেথড, এটা নিয়ে এখন আমাদের কাজ নেই আপাতত। এবার আমরা এই যে কাজগুলো করলাম এটা নিয়ে, এবার আমরা একটা ছোট একটা খুবই ছোট একটা প্রজেক্ট করে ফেলি, খুবই ছোট, বেশি না। রাইট এ প্রোগ্রাম, রাইট প্রোগ্রাম which can take the name of the user and and can create an username, user ID, user ID. ওকে, সো আমরা একটা নতুন প্রোগ্রাম, একটা প্রোগ্রাম না, একটা হচ্ছে যে ছোট একটা প্রবলেম সলভ করবো, যে এমন একটা প্রোগ্রাম বানাবো যেটা হচ্ছে ইউজারের কাছ থেকে তার নাম নিবে এবং তারপরে সে তার একটা ইউজার আইডি দেখাবে তাকে, ঠিক আছে। সে তার একটা ইউজার আইডি তাকে দিয়ে দিবে যে আপনার নাম এটা, আপনার ইউজার আইডি এটা। এখন এটা একটা জিনিস বুঝি, লজিকটা বুঝি। ইউজার আইডিতে কিন্তু পৃথিবীর কোনো ইউজার আইডিতে দেখবেন যে সব ক্যাপিটাল লেটার হয় না, মানে কোনোটাই ক্যাপিটাল লেটার হয় না, সব স্মল লেটার হয়। এবং ইউজার আইডি যদি বলিস কিছুটা এরকম হয় যে একটা এট দ্য রেট অফ ধরেন যে SSCTIL, ধরেন যে এরকম এরকম ইউজার আইডি হয় নর্মালি, ঠিক আছে। সো ইউজার আইডি ধরে নিলাম এরকম, মানে আমরা মনে মনে ধরলাম যে আমরা একটা সফটওয়্যার ডেভেলপ করছি যেখানে আসলে ইউজারদের আইডি গুলো কিছু এরকম হবে। সো আমরা ইউজারের কাছে তার নামটা নেবো প্রথমে। এই জন্য নাম নেওয়ার জন্য আমরা প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ইউজার নেম। এবং যেহেতু নিব সুতরাং প্রম্পট ইউজ করতে হবে এবং বলবো যে এন্টার ইওর নেম, তার নাম দিবে সে। এখন আমরা করবো কি, তার জন্য একটা আইডি ক্রিয়েট করবো। সুতরাং যেহেতু আমরা আইডি ক্রিয়েট করবো, সুতরাং এবং আইডিটাকে সেভ করতে হবে কোনো একটা জায়গায়, স্টোর করতে হবে। সুতরাং আবার একটা ভেরিয়েবল নিব এবং লিখবো যে ইউজার আইডি, ইউজার আইডি। এবং এটা কেমন হবে? ইউজার ইউজার নেম, এটা কেমন হবে এই জিনিসটা আসলে আমি একটু ভালো মতো আমি লিখি, লিখার পর আমি বলছি আসলে এই জিনিসটা কেমন দেখতে হবে। এটা হবে হচ্ছে এই ওয়েট, আমি জিনিসটাকে এত কমপ্লেক্স না করে একদম সিম্পল রাখি, সিম্পল রাখার চেষ্টা করি। একদম এক লাইনের কোড দিয়ে শেষ করে দিচ্ছি। যেটা শুরু থেকে বলছিলাম যে একজন ভালো প্রোগ্রামার, ভালো ডেভেলপার সবসময় কম কোড লিখে। সো আমরা কম কোড লিখেই দেখি সলভ করতে পারি কিনা। এই প্রোগ্রামটা কিন্তু একদম র্যান্ডম লিখেছি, হ্যাঁ, এই জন্য যেহেতু র্যান্ডম লিখেছি সুতরাং একটু চিন্তা করতে হচ্ছে, মাথা ব্যাকএন্ডে মাথা কাজ করা হচ্ছে। সো এরকম একটা হবে। তারপর হচ্ছে ইউজার নেম ডট টু টু লোয়ার কেস
টু লোয়ার কেস প্লাস 1 প্লাস ইউজার নেম ডট। আমি একটা কাজ করলাম, আমি আগে এটা রান করিয়ে দেখি যে আসলে আমার প্রোগ্রাম কাজ করছে কিনা, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি আমি কি করছি। এন্টার ইউর নেম, আমি দিলাম হচ্ছে শাকিল। হ্যাঁ, কাজ করেছে। ওকে, আমি দেখাই যে আমি কি করলাম আসলে। এর জন্য আমি একটু এটাকে ছোট করে নিব এবং প্রোগ্রাম কোডটা বুঝিয়ে দিলে ভালো হবে। হ্যাঁ, দেখেন আমি 2 লাইনের কোড লিখেছি এবং 2 লাইনে আমি প্রোগ্রামটা সলভ করে ফেলেছি। এই প্রোগ্রামটা চাইলে যে যদি কেউ করতে চায় 5-6 লাইনে করতে পারবে প্রোগ্রামটা। তো আমি 2 লাইনে করে ফেলেছি। তো কিভাবে করেছি আমি আমি দেখেছি যে আমার যেটা একটু আগে বলছিলাম যে ইউজারের কাছে একটা ইনপুট এসে এই লাইনটা সবাই বুঝতে পেরেছে, এই লাইনটা নিয়ে কিছু বলবো না। এখন কনসোল লক দেখাবে সে একটা প্রথমে ওই আইডিতে যে কারো আইডি হোক সেই আইডিতে একটা প্রথমে দেখাবে তার ইউজার আইডি এমন যে একটা এরকম @সাইন, কেউ চাইলে এখানে প্লাস সাইন দিতে পারে, যে কোনো সাইন দিতে পারে। এবং তার ইউজার নেম কোনটা, ইউজার নেম হচ্ছে এই যে আমাদের ইউজার নেম কোনটা, যেটা ইউজার দিবে সেটা তো ইউজার নেমে যুক্ত হবে, তাই না? তো ইউজার নেম ডট টু লোয়ার কেস, মানে ইউজার যেভাবেই দোক, সে বড় হাতের দোক ছোট হাতের দোক, যেভাবেই দোক সবগুলোই লোয়ার কেসে হয়ে যাবে। এবং প্লাসের পর মানে এরপর যেটা ঘটনা ঘটবে, কি ঘটনা ঘটবে, ইউজার নেম ডট লেন্থ। তো ইউজার নেমের ধরলাম যে এস এ কি আইএল 6টা, তাহলে লেন্থ কয়টা 6, তাহলে 6 লেখা উঠবে। সুন্দর। এটাকে চাইলে আমি আরো অনেক কিছু করতে পারি, আরো অনেক মডিফিকেশন করতে পারি চাইলে, বাট আশা করি এইটুকু জিনিস বুঝতে পেরেছি। এটা কি হবে, আমার মাথায় ছিল এইটুকু যে ইউজার নেমের ক্ষেত্রে শুরুতে একটা @সাইন হবে এবং তারপর ইউজার নেমটা ষোলো হাতের অক্ষর হবে এবং তারপর ইউজার নেমের মধ্যে যতগুলো লেটার ততগুলো হবে। তো এটা ইউনিক ইউজার আইডি তৈরি করতে সাহায্য করবে আমাদের। ঠিক আছে, ওকে। সো আশা করি জিনিসটা বুঝতে পেরেছি। এখন যখন আমি যে কোনো একটা নাম দিব, যে কোনো একটা নাম, ধরেন যে নাম দিলাম রহিম, দেখেন আমি সবগুলোই বড় হাতের অক্ষর দিয়েছি রহিম, ঠিক আছে। এবং যখন আমি ওকে দিলাম, দেখেন এখানে যেটা নাম দেখালো @রহিম5, ঠিক আছে, তার মানে এটা ইউজার আইডি। আমি চাচ্ছি যে এভাবে এমন ভাবে দেখাক যে আহ, আহ, এভাবে দেখাক যে ইউর ইউজার আইডি ইজ, এই এখন সুন্দর করে দেখাবে। হ্যাঁ? আমি যখন দেখাবো প্রোগ্রাম রান করাবো, এই কোডগুলো আমি যে কোডগুলো করছি সেগুলো আমি গিটহাবে পুশ করে দেবো। গিটহাবে পুশ করে দেওয়া, গিটহাবে কিভাবে নিতে হবে মানে কোডগুলো, সেগুলো হচ্ছে আগামী ক্লাসেই আমরা হয়তো আলোচনা করবো, তাহলে আপনাদের বুঝতে আরো সহজ হবে। সো এন্টার ইউর নেম, তাহলে আমি হচ্ছে আমি দিলাম আমার নাম দিলাম শাকিল। এখন আমি ওকে যখন দিব, দেখেন ইউর ইউজার আইডি ইজ @শাকিল5। ও আমি আমার নাম শাকিল না লিখে শাকিল লিখছি, 5 দেখাচ্ছে, 6 হইতো আমার লেটারে। ওকে, তাহলে আমি লাস্ট বার একবার রিফ্রেশ দিয়ে আমি একটা বড় নাম লিখি, ধরেন যে আব্দুল্লাহ, আহ, আব্দুল্লাহ আল মামুন, ঠিক আছে, বড় নাম লিখলাম, ওকে দিলাম। দেখেন ইউর ইউজার আইডি ইজ, এই দেখেন আব্দুল্লাহ আল মামুন 17, ঠিক আছে। 17 কেন, তার 17টা ক্যারেক্টার রয়েছে এখানে। আচ্ছা, 17টা ক্যারেক্টার কিন্তু কেন আছে, কারণ মানে স্কেপ স্পেস রয়েছে প্রোগ্রামিং এ, যে কোনো হচ্ছে কোডের মধ্যে স্পেসটাও ক্যারেক্টার হিসেবে কাউন্ট করে। তো আশা করি ছোট এই 2 লাইনের কোডটুকু বুঝতে পেরেছি। আহ ছোট হলেও প্রস্থে অনেক বড় লাগতে পারে, বাট জিনিসটা খুব সিম্পল, লজিকটা হয়তো বুঝতে পেরেছি। ওকে, সো আমরা এই কাজটা করে ফেলেছি। আমরা লাস্টলি যে বিষয়টা দেখে আজকে শেষ করবো সেটা হচ্ছে যে আমাদের একটা অবজেক্ট ক্রিয়েট, গতদিন যেটা করেছিলাম সেটা নিয়ে একটু কথাবার্তা হালকা বলবো অবজেক্ট ক্রিয়েট নিয়ে। যে আমরা আসলে অবজেক্ট যখন ক্রিয়েট করি তখন আসলে কি ভ্যালু পেয়ারের কথা বলেছিলাম আমরা, কি ভ্যালু পেয়ার, অবজেক্টস এর কি ভ্যালু পেয়ার, অবজেক্টস কি ভ্যালু পেয়ারের অনেকগুলো কাজ রয়েছে। হ্যাঁ, আমরা যদি এমন করতে যাই, আজকে একটা দিন দেখাবো, একটা অবজেক্ট ক্রিয়েট করে ফেলি, লেট স্টুডেন্ট। আজকে যেহেতু আমার সময় শেষ, সুতরাং আমি কন্টিনিউ করছি না, এখান থেকে নেক্সট দিন কন্টিনিউ করবো যদিও, বাট এখানে জাস্ট লিখে ফেলি নেম শাকিল, জাস্ট এটা করে ফেলি। এন্ড আমি যদি এটাকে প্রিন্ট করি, কনসোল লগ দিয়ে যদি প্রিন্ট করি, কনসোল লগ, আমি যদি শুধু কি প্রিন্ট করতে চাই, কি আমি যদি শুধু লিখি কি, ঠিক আছে, এবার যদি কি লিখি তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, এখানে জাস্ট লিখতে হবে আমাকে অবজেক্টের নাম, অবজেক্টের নাম হচ্ছে স্টুডেন্ট, স্টুডেন্ট ডট কি, ঠিক আছে, কি বা নেম, ঠিক আছে, কি লিখলেও হয় না, স্টুডেন্ট ডট নেম, কারণ নেমের মধ্যে আমার কি রয়েছে, আমার শাকিল, যেটা দেখাবে। এটা কতদিন দেখিয়েছি অবশ্য, আজকে একটু মনে করিয়ে দিলাম। আগামী দিন থেকে আমরা একদম
অ্যাডভান্স কিছু জিনিস শিখবো এবং তারপরে হচ্ছে আমরা নেক্সট ফার্দার বিষয়ে চলে যাব। আশা করছি আজকের বিষয়টা ক্লাসটা বোঝার সুবিধা ছিল, সহজ হয়েছে, আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আহ যে